আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, চতুর্ভুজ। যারা যুক্ত আছি জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি একটু জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। দ্রুত বলবেন, দ্রুত। আমাদের প্রায় শেষের দিকে কোর্স। ক্লিয়ার আছে? ক্লিয়ার, তাহলে শুরু করি। অধ্যায় হচ্ছে চতুর্ভুজ। তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে চতুর্ভুজ কি। চতুর মানে কি? চার, ভুজ মানে বাহু। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে চিত্র সেটা হবে চতুর্ভুজ, আর যে ক্ষেত্র সেটা হবে চতুর্ভুজ ক্ষেত্র। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে আমরা কি বলবো? চতুর্ভুজ বলবো। তাহলে এরকম হইতে পারে যে এক বাহু, দুই বাহু, তিন, চার, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, তারপরে এটা একটা চতুর্ভুজ, তারপরে এটা একটা চতুর্ভুজ, তারপরে এটা চতুর্ভুজ। তাহলে দেখেন এখানে সবগুলাই চতুর্ভুজ, কিন্তু কিন্তু এদের আকার আকৃতিটা এক একজনের এক এক রকম, মানে এক একটা এক এক রকম। তাহলে কি বললাম? চারটি বাহু দ্বারা আমাদের সবগুলাই চতুর্ভুজ। এটা আয়তক্ষেত্র, এটা বর্গ, এটা রম্বস, এটা সামুদ্রিক, এটা ট্রাপিজিয়াম। এগুলো আমরা পর্যায়ক্রমে পড়বো। আজকে মূলত আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কে জানবো। চতুর্ভুজ অঙ্ক করলাম। এখন চতুর্ভুজের কর্ণটা কি? কর্ণ হচ্ছে বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখা। এই কোণার বিপরীত এখানে একটা কোণা আছে, এই দুইটা কোণা যোগ করলে কর্ণ পাওয়া যায়। আবার এই কোণার বিপরীত এখানে একটা কোণা আছে, যোগ করলে কর্ণ পাওয়া যায়। তাহলে কর্ণ কিভাবে হয়? একটা চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখা, সেটা হচ্ছে কর্ণ। এইটা একটু পড়তে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে আমরা চতুর্ভুজ যদি আঁকতে চাই আমাদের প্রয়োজনীয় উপাত্ত কি কি দরকার, কি কি লাগবে। যেমন চতুর্ভুজ অঙ্কন করতে চারটা বাহু লাগে, বর্গক্ষেত্র অঙ্কন করতে এক বাহু লাগে। এগুলো একটু পড়বেন নিজেরা। বলছে কি একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। চাকরি পরীক্ষা আসছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? 5টা। মানে আমরা যদি চতুর্ভুজ আঁকতে চাই আমাদের মোট 5টা জিনিস লাগবে, ঠিক আছে? 4টা বাহু লাগবে, একটা কোণ লাগবে। চতুর্ভুজ আঁকতে হলে 4টা বাহু লাগবে, একটা কোণ লাগবে। 4টা বাহু, একটা কর্ণ লাগবে। 3টা বাহু, 2টা কর্ণ লাগবে। 3টা বাহু, তাদের অন্তর্ভুক্ত কোণ লাগবে। অর্থাৎ চতুর্ভুজ আঁকার জন্য নিরপেক্ষ 5টা, কমপক্ষে 5টা উপাত্তের আমাদের প্রয়োজন আছে। একটা রম্বস আঁকতে হলে কমপক্ষে কোণ উপাত্তগুলো প্রয়োজন আছে। এক বাহু, একটা কোণ। এটা হচ্ছে, দেখেন এই ছকটা পড়লেই হবে। তাহলে এখানে আমরা দেখলাম চতুর্ভুজ কাকে বলে আর কর্ণ কাকে বলে আর কি কি লাগে। এটা একটু সিম্পলি পড়ে নেবেন, নিজেরাও পড়লেও হবে। আমাদের মূলত এখান থেকে মূল জিনিস শুরু, আয়তক্ষেত্র দিয়ে শুরু। এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আয়তক্ষেত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আয়তক্ষেত্র, রেক্টেঙ্গেল। আয়তক্ষেত্রটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলা সমকোণ। তাহলে সমান ও সমান্তরাল এবং কোণগুলো 90 ডিগ্রি হবে। এই যে ঠিক এরকম সামুদ্রিক হচ্ছে এরকম। দেখেন এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, এটা কখনো মিলিত হবে না। আবার এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল কখনো মিলিত হবে না। সমান্তরাল কেন বলছি? এরা মিলিত হবে না কখনোই। দেখেন এরা কখনো মিলিত হবে না, এরকম অসীম পথে চলতে থাকবে এবং কোণগুলো 90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্রের যদি বৈশিষ্ট্য বলি তাহলে কি বলতে পারি? 4টা বাহুর মধ্যে বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, কোণগুলো 90 ডিগ্রি।
ঠিক আছে, এটা জানলাম আয়তক্ষেত্র কাকে বলে। আমরা যদি আয়তক্ষেত্রের মধ্যে একটা কর্ণ অঙ্কন করি, এই কর্ণটা আয়তক্ষেত্রকে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। সর্বসম মানে কি, এদের কোণ বাহু সবকিছু সমান হবে, ম্যাপিং করলে একই পাওয়া যাবে। তাহলে একটা কর্ণ যদি অঙ্কন করি, দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এ গুণন বি বলতে পারেন। পরিসীমা, এবার একটু মজার ব্যাপার আছে। পরিসীমা ত্রিভুজের যখন আমি ক্লাস নিয়েছি, কি বলছিলাম ত্রিভুজের ক্লাসে, যে পরিসীমা জিনিসটা কি, বাহুর যোগফল। একটা আয়তক্ষেত্রের কি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এটা যদি এ সেন্টিমিটার হয়, এটাও এ, এটা যদি বি হয়, এটাও বি। তাহলে আবার যদি পরিসীমা বলি, তাহলে চারটা বাহু যোগ করেন, তাহলে 2a প্লাস 2b, তাহলে 2 কমন দিলে a প্লাস b। তাহলে পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা মনে না থাকলে আমরা বের করতে পারবো, চারটা বাহু যোগ করলেই হবে। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, এটা খুবই ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ারের বর্গমূল। তাহলে এই সূত্রগুলো আমরা পড়ে নেব, যে ক্ষেত্রফলের সূত্র কি, পরিসীমা সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি। প্রশ্ন 3 বলছে এবিসিডি চতুর্ভুজে এবি সমান্তরাল সিডি সমান্তরাল বলছে, এবং এসি সমান বিডি। একটা আমরা এবিসিডি চতুর্ভুজ আঁকি, এবিসিডি, তাহলে এবি আর সিডি সমান্তরাল, এবং আচ্ছা চিত্রটা এরকম আঁকি যে এ বি সিডি। তাহলে দেখেন এ বি আর সিডি সমান্তরাল, এই দুটো সমান্তরাল, এবং এসি আর বিডি সমান, এ কোণ 90 ডিগ্রি। তাহলে এটা কি ধরনের চতুর্ভুজ হবে? এটা কি সামান্তরিক হবে, রম্বস হবে, ট্রাপিজিয়াম না আয়তক্ষেত্র হবে? যেহেতু বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান এবং কোণ 90 ডিগ্রি, তাহলে অবশ্যই সামান্তরিক হবে। রম্বস কেন হবে না? রম্বসের কোণ 90 ডিগ্রি হয় না। ট্রাপিজিয়ামও হবে না, সেটা সামান্তরিক না, দুঃখিত, আয়তক্ষেত্র। এটা কি বলতেছি, সামান্তরিক হবে না, অ্যান্সার কি আয়তক্ষেত্র। সামান্তরিক হবে না কেন? কারণ সামান্তরিকের কোণ 90 ডিগ্রি হয় না, রম্বসের কোণ 90 ডিগ্রি হয় না, ট্রাপিজিয়াম হবে না, অ্যান্সার আয়তক্ষেত্র। আচ্ছা আয়তক্ষেত্র কেন? এটার অ্যান্সারটা আয়তক্ষেত্র কেন বলি, সামান্তরিক বলছি, আয়তক্ষেত্র এটা, তাই না? কারণ এর বিপরীত বাহুগুলো সমান, সমান্তরাল, কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে এই চতুর্ভুজটা হবে আয়তক্ষেত্র। ঠিক আছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ চাইছে। খুবই সহজ অঙ্ক। দেখেন ক্ষেত্রফল দেওয়া আছে কত, ক্ষেত্রফল দেওয়া আছে 247। ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই দৈর্ঘ্য দেওয়া আছে 19, তাহলে প্রস্থটা কি বের করতে পারবো নাকি পারবো না? এখান থেকে প্রস্থটা বের হয়ে যাবে কত, 247কে 19 দ্বারা ভাগ করতে হবে, 13 হবে অ্যান্সার। তাহলে ক্ষেত্রফল দেওয়া ছিল, ক্ষেত্রফল 247, ক্ষেত্রফলের সূত্র লিখে দৈর্ঘ্যের মান বসায় প্রস্থটা পেয়ে গেছে। কয়জন আছেন একটু কমেন্টে জানাবেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র ছিল √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য হলো 12, 12 এর স্কয়ার, প্রস্থ হলো 5, 5 এর স্কয়ার। তাহলে 144, 25, 169, তোমরা 13। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13, অ্যান্সার 13। শেষ। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? তাহলে আয়তক্ষেত্র হলো বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে, কোণ 90 ডিগ্রি হবে। ক্ষেত্রফলের সূত্র, পরিসীমা সূত্র, কর্ণ দৈর্ঘ্য পড়লাম, এগুলো দেখলাম। এই পর্যন্ত বুঝতে পারছে কিনা একটু বলেন তো, এই পর্যন্ত বুঝতে পারছে কিনা? বলছে কি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা যদি দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রে কত গুণ হবে? এরকম কোশ্চেন থাকলে আমরা যত গুণ দেওয়া থাকবে তার স্কোয়ার করব। তাহলে দ্বিগুণ দেওয়া আছে, 4 গুণ হবে অ্যান্সার। কিন্তু এটার ব্যাখ্যাটাও আমি দিচ্ছি, এটার বেসিক সমাধানও দিচ্ছি। কমেন্টে জানাবেন যে কথা শোনা যাচ্ছে কিনা, বুঝতে পারতেছেন কিনা। এইটার ব্যাখ্যা 6 নম্বরের। আচ্ছা, নর্মালি ক্ষেত্রফল বলতে কি বোঝায়? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন যদি আমরা নতুন ক্ষেত্রফল বের করি, তখন দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করবো, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য
আর প্রস্থটাকে দ্বিগুণ করবো, 2 ইন্টু প্রস্থ, তাহলে 2 দুগুণে 4, 2 দ্বিগুণ করলে 4, তাহলে এটা আগের ক্ষেত্রফল বা মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মূল ক্ষেত্রফল। তাহলে যখন দৈর্ঘ্য আর প্রস্থকে দ্বিগুণ করতেছি, এটা মূল ক্ষেত্রফলের 4 গুণ হয়ে যাচ্ছে। এই 7 থেকে যে প্রশ্নগুলো দেখাবো অনেক ইম্পর্টেন্ট, বিশেষ প্রিলি, প্রাইমারি, নিবন্ধনে হুবহু কোশ্চেন এখান থেকে কমন পাবেন। 7 নাম্বার থেকে আমি যদি শীট থেকে একটু দেখাই, 7 থেকে 17 এখান থেকে নিশ্চিত আপনি বিসিএস, নিবন্ধন অথবা প্রাইমারি যে কোনোটা পরীক্ষায় হুবহু কোশ্চেন কমন পাবেন নিশ্চিত। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য কত মিটার। আচ্ছা, আমরা দৈর্ঘ্য প্রস্থ কোনোটাই জানি না, যেহেতু দৈর্ঘ্যটাকে প্রস্থের সাথে তুলনা করা হয়েছে, তাহলে আমরা প্রস্থটা ধরে নিব, যে ধরি প্রস্থটা হচ্ছে x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, প্রস্থের দ্বিগুণ, তাহলে 2x মিটার। তাহলে আমরা প্রস্থটা ধরে নিলাম, দৈর্ঘ্যটা বের করে নিয়েছি। এবার খেয়াল করি, ভালো করে খেয়াল করবেন। প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল, তাহলে আমি নিজে বের করবো ক্ষেত্রফল। প্রশ্নে যা থাকবে সেটা বের করবো। অন্যভাবে বলতে পারি, তেমন দেয়া আছে কি, দেয়া আছে ক্ষেত্রফল 1250। এখন ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত 2x, প্রস্থ কত x, তাহলে 2x স্কয়ার, এই 2 ভাগ হয়ে যাবে 625, তাহলে x এর মানটা কত হবে, 625 এর রুট মানে 25, তাহলে x মানে প্রস্থ হইল 25, দৈর্ঘ্য হবে 25 দুগুণে 50। তো বুঝে আসি, প্রস্থ ধরলাম, দৈর্ঘ্য পাইলাম, ক্ষেত্রফল দেওয়া আছে 1250, ক্ষেত্রফলের সূত্র লিখলাম, এখানে দৈর্ঘ্য প্রস্থের মানটা বসে x এর মানটা পাইছি, x মানে কি, প্রস্থ পাইছি। প্রস্থ যদি 25 হয়, দৈর্ঘ্য হবে 25 এর দ্বিগুণ মানে হচ্ছে 50। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রটির ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত। আমি একদম শেষ লাইনটা লিখে ফেলে আগে। পরিসীমা, এই সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? এর সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে পরিসীমার জন্য দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থ ধরি আগে, ধরি প্রস্থ x, দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্যটা হবে প্রস্থের 1.5 গুণ, তাহলে x এর 1.5 গুণ মানে 1.5 গুণ। এবার ক্ষেত্রফল দেওয়া আছে 216, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই 1.5 মানে 1.5 মানে 3 এর অর্ধেক, তাহলে এই 1.5 তুলে আমি 3/2 দিতে পারি, কারণ 3 কে 2 দ্বারা ভাগ করলে এটা হয়। এবার এই 2 উপরে চলে যাবে, 3 নিচে থাকবে, 72। তাহলে কথা হচ্ছে 144, তাহলে x স্কয়ার সমান 144, x সমান হবে √144। ক্যালকুলেশনের সুবিধার্থে এটা আমি ভেঙে নিলাম, তাহলে 12, তাহলে x এর মানটা বেরোচ্ছে 12, আর দৈর্ঘ্য কত হবে 1.5 মানে 3/2, x এর মান হচ্ছে 12, 18। এবার জাস্ট দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, বসাই দিব, 18 আর 12 30, 60 হচ্ছে আনসার। 8 এর আনসার হচ্ছে 60 মিটার, পরিসীমা 60 মিটার। এটা বুঝছেন কিনা বলেন তো, 8 নম্বরটা বুঝতে পারছেন কিনা। 10 নম্বরে চলে যাব। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটার পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার। শুরু করা যাক। ধরি
প্রস্থ দৈর্ঘ্যটাকে প্রস্থের সাথে তুলনা করি, তাহলে প্রস্থটা ধরি। দৈর্ঘ্য হবে প্রস্থ থেকে 4 মিটার বেশি। এবার দেয়া আছে কি পরিসীমা, পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত x প্লাস 4, প্রস্থ কত x, তাহলে এই 2 এই পাশে ভাগ হয়ে গেলে 16 হয়ে যাবে, আর x যোগ করলে 2x 16, এই 2 দ্বারা 32 কে ভাগ করলে 16, আর এখানে x যোগ করলে 2x 4। ছয়, তাহলে প্রস্থ হইল 6 আর দৈর্ঘ্য হবে 6 প্লাস 4 10। প্রস্থ থেকে 4 মিটার দৈর্ঘ্য বেশি, তাহলে প্রস্থ 6 হলে দৈর্ঘ্য হবে 10। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যে 3 ভাগের 2 ভাগ, ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত? আচ্ছা, চাইছি কি আমাদের ক্ষেত্রফল, আমরা শেষ লাইন থেকে শুরু করি। তার মানে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে বলছে, তাহলে দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে। দেখেন এই ভগ্নাংশ মানে অনুপাত, প্রস্থ তার দৈর্ঘ্যের 3 ভাগের 2 ভাগ, তার মানে কি দৈর্ঘ্য 3 হলে প্রস্থ হবে 2। দেখেন ভালো করে বোঝেন, প্রস্থ তার দৈর্ঘ্যের 3 ভাগের 2 ভাগ, তার মানে দৈর্ঘ্য 3 হলে প্রস্থ হবে 2। তাহলে অনুপাত অনুযায়ী দৈর্ঘ্যটা ধরেই হচ্ছে আমরা 3x, প্রস্থ ধরলাম 2x, মানে আমরা কি করলাম এই ভগ্নাংশটাকে অনুপাত আকারে প্রকাশ করলাম। তাহলে অনুপাত অনুযায়ী দৈর্ঘ্য হবে 3x, প্রস্থ হবে 2x। এবার দেয়া আছে কি পরিসীমা দেওয়া আছে 40, পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 5x সমান কত হয়, এই 2 পাশে ভাগ হয়ে যাবে 4। তাহলে এখানে বসাই দেন, দৈর্ঘ্য হবে 12, প্রস্থ হবে 8, তাহলে 12 গুণন 8, 8 বরং 96 বর্গ মিটার। না বুঝলে বলতে পারেন। বারো নাম্বার বুঝতে পারছি কিনা, 12 নাম্বার বুঝতে পারছি কিনা? জানাবেন 12 নাম্বার বুঝতে পারছি কিনা। পরবর্তী কোশ্চেনে যাই। একটি কামরার পরিসীমা 44 ফুট, ক্ষেত্রফল 120 বর্গ ফুট, কামরার দৈর্ঘ্য প্রস্থ কত? কামরা, এটা একটা কামরা, কভার ভ্যান চেন আপনারা, কভার ভ্যান গাড়ি, সেটা একটা কামরা। তো এই কামরাটা কিন্তু আয়তাকার, এই যে দেখেন এই দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান। তো কামরাগুলো নর্মালি আয়তাকার হয়, এখানে কোথাও আয়তক্ষেত্র বলা নাই, কিন্তু কামরার যে ম্যাথগুলো সেগুলো কি হবে, সব আয়তক্ষেত্র হবে। কথা কি বুঝতে পারছি আমি? কামরার অঙ্কগুলো কি হবে, আয়তক্ষেত্র হবে। ওকে, তাহলে শুরু করা যাক। এখন এই ম্যাথগুলো অপশন টেস্ট করে করা যায় খুব সহজে, অপশন টেস্ট করে করা যায়। আমরা একটু বেসিকটাও শিখবো, অপশন টেস্টও শিখবো। শুরু করি। আমরা তো কামরার দৈর্ঘ্য প্রস্থ জানি না, ধরি দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, ধরে নিলাম আমরা। হ্যাঁ, প্রশ্নে বলছে কি ক্ষেত্রফল 120 বর্গফুট আর পরিসীমা, তাহলে পরিসীমা কত 44, সেটা ইংরেজিতে লিখি 44। পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 22, এই দুই পাশে ভাগ হবে, অতএব y এর মানটা কত হবে, এখান থেকে x এর মানটা মান বের করে রাখলাম 22 মাইনাস y, এই x এর একটা মান বের করে রাখলাম। তাহলে আমরা
প্রথম থেকে বলছি, দৈর্ঘ্য জানি না, প্রস্থ জানি না, কোনো শর্ত নাই, অনুপাত নাই, তাহলে একটা দৈর্ঘ্যটা ধরলাম এক্স, প্রস্থ ধরলাম ওয়াই। পরিসীমা দেওয়া আছে 40, পরিসীমা সূত্রে বসায় এটা বের করলাম। আর বলছে ক্ষেত্রফল 120। আবার বলছে ক্ষেত্রফল 120। ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 120। আমরা এখানে এক্স এর মানটা বসাই দেবো। হ্যাঁ, এই যে এক্স এর মানটা এটা বসাই দেবো, 22 মাইনাস ওয়াই। এই এক্স এর জায়গায় এটা বসাই দিলাম। এটা 1 নং হতে বলতে পারেন, 1 নং হতে। এবার যেটা করা যায়, এবার আমরা করতে পারি হচ্ছে আপনার মাইনাস ওয়াই স্কোয়ার, 120 বেশি বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে মাইনাস দ্বারা গুণ করে ফেলি। ওয়াই স্কোয়ার মাইনাস 20y প্লাস 120। আমরা কি করছি? এটাকে মাইনাস দ্বারা গুণ করে ফেলছি এই পুরো রাশিটাকে, তাহলে সবগুলো চেঞ্জ হয়ে গেল। এই মিডল টার্ম করেন, তাইলেই হচ্ছে 12y মাইনাস 12 10 120। তাহলে y কমন যায়, y মাইনাস 12 মাইনাস 10 কমন যায়, y মাইনাস 12 ইজিক্যাল টু 0। তাহলে y মাইনাস 12 কমন যায়, তাকে y মাইনাস 10 ইজিক্যাল টু 0। এই দুইটা জিনিস সমান শূন্য আসছে, তার মানে কি? এটা বড় কোশ্চেন, ভালো করে খেয়াল করবেন, এগুলো কিন্তু অ্যান্সার শিটে নাই। প্রথম থেকে বুঝাই, দৈর্ঘ্য ধরলাম, প্রস্থ ধরলাম, পরিসীমা দেওয়া আছে, এখান থেকে এক্স এর একটা মান বের করলাম। এটার ক্ষেত্রফলের সমীকরণ আসে, এখানে ওয়াই এর মানটা এক্স এর মানটা বসাই দিলাম। তাহলে আমাদের আসছে কি? ওয়াই মাইনাস 12 সমান একবার শূন্য হবে, আর ওয়াই মাইনাস 10 সমান একবার শূন্য হবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে ওয়াই একটা মান আসছে কত? 12, ওয়াই একটা মান আসছে 10। এখন কোনটা নিব? এটা একটা ঝামেলা, কোনটা নিতে পারি আমি? দেখেন, দৈর্ঘ্য সবসময় বড় হয়, প্রস্থ সবসময় ছোট হয়। তাহলে এখানে ছোটটা নিবেন, সবসময় ছোটটা নিবেন। তাহলে এখানে ওয়াই এর মানটা এখানে বসাই দেন। তাহলে এই যে 22 মাইনাস 10, তার মানে হচ্ছে 12। তাহলে ওয়াই এর মান পাইছেন 10 আর এক্স এর মান পাইছেন 12। তাহলে দৈর্ঘ্য হবে 12, প্রস্থ হবে 10। তাহলে প্রশ্ন চাইছে কি? 12 10। অ্যান্সার হবে 12 আর 10। ঠিক আছে, অ্যান্সার হবে 12 10। মানে ওয়াই দুইটা মান পাইছে। এখন এটা কেন নিলাম না? কারণ প্রশ্নের সময় ছোট হয়, ছোটটা নিব। এটা হলো লিখিত সমাধান। এটা অন্যভাবেও করা যায়, মান নির্ণয় সূত্রের সাহায্য করা যাবে। ঠিক আছে, ওকে। এখন ভালো করে খেয়াল করেন, এই ম্যাথগুলো অপশন টেস্ট করে সলিউশন করাটা বেটার। যেমন এটা অপশনটা আমি লিখি, এটার অপশনটা শীট কোথায় রাখলাম, শীট থেকে দেখে আপনাদের অপশনটা আমি মুছে দিছি বলে অপশনটা দেখাই, কারণ এটা অপশন দেখার দরকার আছে। আর কি আছে অপশনে? 20 6 12 10 24 18 অপশন টেস্ট করে করা যাবে। তাহলে এটা কেন অ্যান্সার? দেখেন, ক্ষেত্রফল 120, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, 120 হয়। আর পরিসীমায় বসান 2 × 12 + 10 44। তাহলে গ নম্বর অপশনের মান দুইটা পরিসীমাকেও স্যাটিসফাই করে, ক্ষেত্রফলকেও স্যাটিসফাই করে। তাহলে আমরা অপশন টেস্ট করে সমাধান করতে পারবো, এত কিছু না করে। বুঝতে পারছি? নেক্সট কোয়েশ্চেন। এটা না বুঝলে বলতে পারেন। আমরা যেটা করছি, এই যেমন 2 গুণাকার আছে, এই পাশে ভাগ হয়ে গেল। তাহলে x + y সমান যদি 22 হয়, x এর একটা মান বের করছি। ক্ষেত্রফল 120, তা ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 120। এখানে আমরা যেটা করছি, x এর মানটা বসাই দিয়েছি, তারপর y এর একটা মান বের করছি। এটা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল চাইছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলেন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। সবসময় ম্যাথ শেষ দিকে শুরু করবেন, সবসময় কি শেষ দিয়ে শুরু করবেন। ওকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত আছে? আমাদের ক্ষেত্রফলে লাগবে কি? ক্ষেত্রফলের জন্য কি লাগবে? দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে, তাই না? দৈর্ঘ্য প্রস্থ পাবো কোথায়?
তাহলে আমরা আগে শেষ থেকে শুরু করি, এটা অন্য জায়গায় লেখাই দিই। আমাদের লাগবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে লাগবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন ভালো করে খেয়াল করেন, দেয়া আছে কর্ণের দৈর্ঘ্য 15। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √a² + b², অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ারের বর্গমূল। এবার প্রস্থ দেওয়া আছে কত? 10 উভয় পক্ষকে বর্গ করে দেন। তাহলে এখানে বর্গ করলে এটা রুট চলে যাবে, এটা বর্গ করলে কত? 15 বর্গ মানে 215 নাকি? সরি 225। কি করলাম? এই পাশে বর্গ করলাম, পর রুটটা উঠে গেল, এটা বর্গ করলে 225 হয়। 10 স্কয়ার 100 এই পাশে বিয়োগ হবে, তাহলে স্কয়ার সমান হচ্ছে 125। তাহলে এর সমান কত হবে? √125। এটা ভাঙাবো কিভাবে? আমরা জানি 5 25 125। তাহলে এই রুটটা 5-এর উপরও হবে, 25-এর উপরও হবে। 5-এর রুট করলে √5 থাকবে, আর 25-এর রুট করলে 5 হবে, তার মানে 5√5। এখানে কিন্তু নতুন একটা জিনিস শিখলাম, দেখেন ভালো করে বোঝেন আগে, একটা খুব ইজি আছে। চাইছে ক্ষেত্রফল, তার মানে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই লাগবে। প্রস্থ দেওয়া আছে, এখন দৈর্ঘ্যটা বের করলেই হয়। কোণ দৈর্ঘ্য দেওয়া আছে, কোণ দৈর্ঘ্য সূত্র লিখলাম, প্রস্থর মানটা বসাইলাম, এখান থেকে ক্যালকুলেশন করে a সমান √125। এখানে 125 তো সরাসরি রুট হয় না, তাহলে কি করা যায়? 125-কে লেখা যায় 5 গুণন 25। তাহলে এই রুটটা 5-এর উপরও হবে, 25-এর উপরও হবে। 25-এর রুট করলে হয় 5, আর থাকে √5, তার মানে 5√5। তাহলে দৈর্ঘ্যটা বের করলাম কত? 5√5, আর প্রস্থ হচ্ছে 10, তাহলে 50√5। 5 10 50√5 হচ্ছে আনসার। এটা দেখেন তো বুঝছেন কিনা? 15 নাম্বার বুঝছেন কিনা? ডান লেখেন আগে 15 নাম্বার, দেখেন বুঝছেন কিনা। কোশ্চেন 15 বুঝছেন কিনা? কোশ্চেন 15 বুঝছেন কিনা বলেন। পনেরো বুঝছেন কিনা বলেন। বুঝতে পারছি। নেক্সট কোশ্চেন 16 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট। 16 17 একই টাইপের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত? আচ্ছা, শুরু করা যাক। আমরা তো দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু জানি না। ধরি দৈর্ঘ্যটা হচ্ছে আপনার x, আর প্রস্থটা হচ্ছে আপনার y। তাহলে প্রথম শর্ত মতে বলছে কি? প্রথমে বলছে যে ক্ষেত্রফল 192, এগুলো কিন্তু খুব সহজ। তাহলে ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 192। ঠিক আছে, এখান থেকে ধরেন y এর মান বা x এর মানটা বের করে রাখলাম। সাপোজ y এর মানটা বের করলাম, অতএব y সমান কত হবে? x ভাগ গুণ আছে, ভাগ হয়ে যাবে। এটা একটা মান বের করলাম, প্রথম শর্ত থেকে একটা মান বের করলাম। এবার দ্বিতীয় শর্ত মতে এবার বলছি কি, দৈর্ঘ্যটা আপনি 4 মিটার কমাইবেন, তাহলে দৈর্ঘ্য কত হবে? এখন আছে x, তাহলে 4 মিটার কমান এটা হবে। আর প্রস্থ কি বলছে? 4 মিটার বাড়াইতে বলছে, তাহলে y+4। নতুন প্রস্থ, নতুন দৈর্ঘ্য, নতুন প্রস্থ, অতএব নতুন ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বলছে অপরিবর্তিত থাকবে, তার মানে আগে 192 আছে, এখন 192 থাকবে। ভালো করে বোঝেন এটা আগে। আমি দৈর্ঘ্য যদি 4 মিটার কমাই, প্রস্থ যদি 4 মিটার বাড়াই, ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না, তার মানে আগে 192 আছে, এখন 192 থাকবে। তাহলে x-4 x প্লাস y, এটা y হবে, দুঃখিত, y 192। দেখেন কি করছি আমরা এতক্ষণ বসে। আবার প্রথম থেকে বলতেছি, দৈর্ঘ্য ধরছি, প্রস্থ ধরছি, ক্ষেত্রফল বসাইছি।
এখান থেকে একটা ওয়াই এর মান বের করলাম, দৈর্ঘ্য কমাইলে এটা হবে, প্রস্থ কমাইলে এটা হবে, বাট ক্ষেত্রফল আগেও 192 ছিল, এখন 192 থাকবে, তাহলে এটা হবে নতুন ক্ষেত্রফল। এখন আমরা যেটা করব, আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি। এটা আমি বাইরে করাই, যেহেতু বড় জিনিস একটু বাইরে করাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা একটু বাইরে করাই। এক্স মাইনাস 4 ওয়াই প্লাস 4 সমান 192। এক্স মাইনাস 4 ঠিক থাকলো। এই ওয়াই এর একটা মান বের করছি না আমরা, এটা বসাই দিই 192 বাই এক্স। এই ওয়াই এর মান বের করছেন না আপনি, সেটা এখানে বসাই দিয়েছেন, ওয়াই এর জায়গায় যেখানে বসাই দিয়েছেন। এখন জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু না। এখানে কত হয়, এক্স লসাগু গেলে 4x, এক্স মাইনাস 4 192 প্লাস 4x, এই যে নিচের এক্সটা আর গুণ করলে এই পাশে চলে যাবে। ঠিক আছে, তাহলে 192 এক্স, মানে এই এক্সটা আর গুণ করলে সাথে চলে গেল এই পাশে। এবার আমরা গুণ করে দেই, এটা আমরা গুণ করে দিই, তাইলে ভালো হবে। একবারে গুণ করে দিই ঝামেলার চাইতে। এটা কি হয়, 192 এক্স, এগুলো একটু ক্যালকুলেশন একটু বড় হবে আর কি। এক দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে এটা হবে 4 4 16 এক্স। এটা কত হবে, ইংলিশ বাংলা মিক্সড হয়ে গেছে, এটা ইংরেজিতে লিখি। হ্যাঁ, তাহলে 6 8 7 768, 4 দুগুণে 8, 4 9 37 6 768। আর এটা কত, 4 4 16 এক্স। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এটা আমার একবার দেখি, দেখেন ভালো করে বোঝেন। এক্স এর এটা গুণ করলাম 192 এক্স, 4 4 16 এক্স, সরি 4x স্কোয়ার, দুঃখিত একটু ভুল হয়েছে। এক্স এর এটা গুণ করলে কত হয়, 4x স্কোয়ার হয়। এক্স আর 4x গুণ করলে 4x স্কোয়ার, এটা গুণটা একবার দেখাই দিচ্ছি। এক্স এর এটা গুণ করে 192 এক্স, এটা গুণ করলে 4x স্কোয়ার, এটা গুণ করলে এটা গুণ করলে -16x। তাহলে কি করা যায়, 4x স্কোয়ার, আর একটা কাজ করতে পারি। আচ্ছা, 0 কেন লিখলাম, 192x, এই দেখেন এখানে 192x তো থাকলো সমাধানের ওই পাশে, এই 192x ওই পাশে চলে যাবে, এখানেটা তো আসি, এটার ওই পাশে বিয়োগ হয়ে যাবে। যারা বুঝি নাই, আমি তো এইটুকুর ক্যালকুলেশন করে এইটুকু পাইছি, আর এটা তো এই পাশে ছিল, তাহলে এটা এই পাশে চলে গেল, বিয়োগ হয়ে যাবে। আলটিমেটলি থাকতেছে কত আমাদের। এবার এটা আমরা কি করব, আপনার কি বলে, মিডল টার্ম করব, তাইলেই হবে। তো একটা কাজ করি, আগে দেখি 4 দ্বারা ভাগ যায় কিনা, 4 দ্বারা ভাগ যায় কিনা। মিডল টার্ম করলেই ম্যাথ শেষ, এটা কিন্তু হয়ে গেছে আমাদের কোশ্চেন। আমি আরেকবার বুঝে আসবো, টেনশনের কোনো কারণ নেই। না বুঝলে কোশ্চেন করবেন যে ভাই এটা বুঝি নাই। এখন আমরা 4 দ্বারা এটাকে ছোট করে ফেলতে পারি, 4 দ্বারা ভাগ করে। 4 দ্বারা এটাকে ভাগ করলে 192 হওয়ার কথা না, 192 থাকছে কত, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 192 সমান 0। 192কে ভাঙানো যাবে 16 আর 12, 16 12 192। মিডল টার্ম করতেছি, কিন্তু মিডল টার্ম শিখাইছি খুব ভালো করে। 12x, এইগুলা নোট করে নেবেন সব খাতে, এগুলো যেহেতু প্রশ্নগুলো শিটে নাই, নোট করে নেবেন সব। তাহলে কি হয়, এক্স কমন যায়, এক্স মাইনাস 16 প্লাস 12 কমন যায়, এক্স মাইনাস 16। তাহলে এক্স মাইনাস 16 আবার কমন যায়, থাকে এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর একটা মান আসবে কত, একটু বড় ভালোই বড় আছে এই মানগুলা। এক্স এর এখান থেকে এক্স মাইনাস 16 সমান 0 হবে, আবার এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স এর একটা মান হবে 16, একটা মান হবে -12। দৈর্ঘ্য প্রস্থ কোনো বিয়োগ হয় না, তাহলে 16 গ্রহণযোগ্য হবে। তাহলে এক্স এর মানটা পাইছে কত, 16। তাহলে এখানে বসাই দিই 192 ভাগ 16, তাহলে কত হবে 12। তাহলে দেখেন দৈর্ঘ্য বেরোচ্ছে আমাদের 16 আর প্রস্থ বেরোচ্ছে 12। তাহলে যারা বুঝি নাই, জাস্ট এটা আমরা নর্মালি সলিউশন করছি, ভালো করে দেখেন। ওয়াই এর মান বসাইছি, তারপর এখানে যোগ করছি, এক্সটা এই পাশে পার করে আর গুণ করছি, এটা গুণ করছি, 192 সেই পাশে বিয়োগ হয়েছে, 0 হয়ে গেছে, এবং মেজার টার্ম করছি। এবার আমাদের চাইছিল কি, মেজের দৈর্ঘ্য তো বের হয়ে গেছে 16 মিটার।
না বুঝলে বলতে পারেন, কোনো বিষয় যদি না বোঝেন আমাকে বলতে পারেন এখানে। এটা বুঝছে কিনা বলেন তো, এটা বুঝছে কিনা? মানে ক্যালকুলেশন তো পরে বিষয়, আপনি ম্যাথটা বুঝছেন কিনা। প্রাথমিক ক্ষেত্রফল যা হবে নতুন ক্ষেত্রফল তাই হবে, শুধু দৈর্ঘ্য প্রস্থটা চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয় না। এটা বুঝছেন কিনা বলেন। এটা বুঝছেন কিনা বলেন। বুঝতে পারছি, রেসপন্স করতে হবে তো। সামনে যাব। আর অল্প কিছু ম্যাথ বাকি আছে আজকে। নেক্সট কোশ্চেনে বলছি কি, একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার, মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। ভালো কথা। আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল। আচ্ছা, এটা বোঝেন আগে। এই দুটো সেম অঙ্ক, 16 এবং 17 সেম অঙ্ক। তাহলে 16 আর 17তে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করছি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আগে বের করতে হবে। দৈর্ঘ্য পাইছি আমরা 16 আর প্রস্থ পাইছি 12, এই দুটো সেম। হ্যাঁ, এই 16 নাম্বার থেকে দৈর্ঘ্য প্রস্থ যা পাইছি এখানে দৈর্ঘ্য প্রস্থ তাই হবে। এখন বলছি কি, আয়তক্ষেত্রে একটা পরিসীমা বের করেন। পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে কত? 28, তার মানে 56। এখন আয়তক্ষেত্রের যে পরিসীমা হবে আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান হবে। আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান হবে। আয়তক্ষেত্রের পরিসীমা যদি 56 হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাও 56 হবে। ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমাও 56 হবে। তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 56। এখন বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4a, একটু পরে পড়াবো। 56, তাহলে এর মানটা কত হবে? 56/4, 14, তাই না? তাহলে এর মানটা বের করছি। এখন চাইছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্র কি? বাহু এ স্কোয়ার, মানে এ স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার, একটু পরে দেখাবো। তাহলে 14 স্কোয়ার 196। এটার অ্যান্সার হবে 196। হ্যাঁ, এটার অ্যান্সার হবে কি 196। যারা বুঝি না, এটার অ্যান্সার কিন্তু 196 হবে। সেটা টাইমিং মিস্টেক আছে একটু, 196 হবে এটার অ্যান্সার। দৈর্ঘ্য বের করছি, প্রস্থ বের করছি, আয়তক্ষেত্রের পরিসীমা বের করছি। আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে বর্গক্ষেত্রের পরিসীমা তাই হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা থেকে এর মানটা বের করছি, কারণ আমাদের লাগবে ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বাহু স্কোয়ার, স্কোয়ারটা বের করলে হচ্ছে। বুঝতে পারছি?
এতক্ষণ আলোচনা করছি আয়তক্ষেত্র নিয়ে, এখন আলোচনা করবো বর্গক্ষেত্র নিয়ে। এই ছোটটা টপিক পড়াইলে শেষ মোটামুটি। বর্গক্ষেত্র হলো চারটা বাহুই সমান হবে এবং সমান্তরাল হবে। চারটা বাহুই সমান ও সমান্তরাল। এটা যদি এ সেন্টিমিটার হয়, এটাও এ, এটাও এ, এটাও, মানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান এবং কোণগুলো সমকোণ এবং চারটাই সমান্তরাল। দেখেন এইটা এটা সমান্তরাল, আবার এইটা এটা সমান্তরাল। সমান্তরাল মানে কি, মিলিত হবে না কখনো। তাহলে বর্গক্ষেত্রের চারটা বাহুই হচ্ছে সমান ও সমান্তরাল, কোণগুলা সমকোণ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, মানে এ স্কয়ার বলতে পারেন, বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? চারটা বাহু যোগ করেন, এই যে 4a, 4 × 1 বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a, এটা মুখস্থ রাখবেন, √2a। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানেও বলতেছি, মানে কি? যদি বাহু দেওয়া থাকে তখন ক্ষেত্রফল এটার, কর্ণ থাকলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ভালো করে খেয়াল করবেন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুইভাবে বের করা যায়, বাহু থাকলে বাহু স্কয়ার, আর কর্ণ থাকলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা চাইছে। আচ্ছা ক্ষেত্রফল দেওয়া আছে কত? 900। ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। এর মানটা কত হবে? √900। 9 রুট করলে 3, 1 দ্বারা 0 রুট করলে 1 শূন্য, 30। এখন চাইছে পরিসীমা। পরিসীমা সূত্র কি? 4a। তাহলে এখানে এর মানটা বসাই দেন, 120 হচ্ছে অ্যান্সার। ভালো করে বোঝেন আগে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 900, ক্ষেত্রফল সূত্র বাহু স্কয়ার। এখান থেকে এর মানটা বের করছি। এর মান যদি 30 হয় তাহলে পরিসীমা সূত্র কি? 4a। তাহলে 4 30 120 হচ্ছে পরিসীমা। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এত, এর চারদিকে বেড়া দেয়া আছে, বেড়ার মোট দৈর্ঘ্য কত? শুরু করি। আচ্ছা বর্গাকার বাগান এটাকে বুঝাই বলে, এর চারদিকে বেড়া দিব, এই দিক এই দিক এই দিক। চারটা বাহু যোগ করলে তো পাবো যে মোট কত লাগবে। চারটা বাহু যোগ করা মানে পরিসীমা। তাহলে বেড়ার দৈর্ঘ্য চাইছে মানে পরিসীমা চাইছে। তাহলে সেম কোশ্চেন, দুইটা সেম কোশ্চেন। এখানে সরাসরি পরিসীমা বলছে, এখানে বলা নাই, বাট জিনিসটা সেম। বেড়া মানে কি? চারটা বাহু যোগ করা। তাহলে ক্ষেত্রফল কত? 2025। ক্ষেত্রফল সূত্র কি? বাহু স্কয়ার। এর মানটা কত হবে? 2025, 45 সম্ভবত। 2025 রুট করলে হবে 45। এখন আপনার পরিসীমা চাইছে 4a, 180। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, এ হচ্ছে বাহু দৈর্ঘ্য কত? 5। তাহলে 5√2 হচ্ছে অ্যান্সার। সূত্র পারলে ম্যাথ করা যাবে, সূত্র না পারলে ম্যাথ করা যাবে না। ঠিক আছে, আমাদের অল্প কিছু ম্যাথ আছে, 2 কেস, একটু ধৈর্য ধরেন। 23-24 শীট যাদের কাছে আছে সবাই দেখান। 23-24 বেশি ইম্পর্টেন্ট, শীট সবার কাছেই তো আছে। 23-24 বেশি ইম্পর্টেন্ট। একটা বড় ক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল চাইছে। আচ্ছা আমরা শেষ থেকে শুরু করব। চাইছে কি কোশ্চেনে? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কয়ার। তার মানে ক্ষেত্রফল বের করার জন্য এ লাগবে। দেয়া আছে কি? দেয়া আছে 4√2। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2a। √2 দুই পাশ থেকে কেটে দেন, এর মান হচ্ছে 4। দেখেন কর্ণের দৈর্ঘ্য ছিল 4√2, কর্ণের দৈর্ঘ্য সূত্র লিখছি, এর মানটা বের হয়ে গেছে। এর মানটা এখন বসাই দিব 16। এটা খুবই ইম্পর্টেন্ট, বিসিএস আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্ষেত্রফলের সূত্র লিখলাম, তার মানে ক্ষেত্রফলের জন্য বাহুর মানটা লাগবে, সেটা দেওয়া নাই। আমরা এই কর্ণের দৈর্ঘ্য থেকে বাহুটা বের করে নিছি। একটি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে বিএপি কোশ্চেন। এটা বর্গক্ষেত্র আমরা আঁকলাম। এই বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু 8 8 8 8। এই বর্গক্ষেত্রে একটা কর্ণ আঁকেন, এই কর্ণের উপর আর একটা বর্গক্ষেত্র আঁকেন এইভাবে করে। এখন এই নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে। তো নতুন বর্গক্ষেত্রের জন্য কি লাগবে? বাহু লাগবে, বাহু লাগবে। দেখেন
প্রথম বর্গক্ষেত্রের কর্ণ, এটাই হলো দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু, মানে এই কর্ণটা বের করলে আমি বাহু পেয়ে যাব। তাহলে কর্ণের দৈর্ঘ্য শুধু কি √2a, এ হলো 8, তাহলে 8√2, তাহলে এটা হবে 8√2। তাহলে দেখেন আমি যখন এই প্রথম ছোট বর্গক্ষেত্রটার কর্ণ বের করছি, এটা দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু হয়ে গেছে, তাহলে এটাও 8√2, সবগুলো বাহু যদি সমান হবে কর্ণ বর্গক্ষেত্রের। এখন তো আমাদের ম্যাথটা হয়ে গেছে, খুব ইজি। প্রথম ছোট একটা বর্গক্ষেত্র আঁকলাম, প্রত্যেকটা বাহু মানে প্রত্যেকটা বাহু 8, এই ছোট বর্গক্ষেত্রের কর্ণ আঁকলাম, এই কর্ণের উপর নতুন একটা বর্গক্ষেত্র বানাইছি, এর ক্ষেত্রফল চাইছি। তো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রটার বাহু লাগবে, মানে এই বাহুগুলো লাগবে। বাহু কোথায় পাবো? ছোট বর্গক্ষেত্রটার কর্ণ, এটা বর্গক্ষেত্রের বাহু, তাহলে এই কর্ণটা যখন বের করছি বাহু পেয়ে গেছে, অতএব ক্ষেত্রফল 8√2। তাহলে স্কোয়ারটা 8-এর উপরও হবে আর √2-এর উপরও হবে, 16, 2, 32। সরি, 8-এর স্কোয়ারে 64, কি বলে 64, তাহলে 128 না, 8-এর স্কোয়ারে 64 আর 128 হবে আনসার। 8-এর স্কোয়ারে 64 আর এখানে থাকে 2। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জাস্ট চিত্রটা বুঝলে শেষ। আমি ভাই ছোট একটা বড় ক্ষেত্র বানাইছি, প্রত্যেকটা বাহু 8, কর্ণ আঁকছি, কর্ণ বের করলাম 8√2। এখন এই কর্ণের উপর নতুন বড় ক্ষেত্র আঁকবো, মানে কি এই কর্ণটা হবে নতুন বড় ক্ষেত্রের বাহু, তাহলে বাহু বের করলে স্কোয়ার করলে ক্ষেত্রফল শেষ। এগুলো প্রচুর পরিমাণে প্রাইমারি নিবন্ধনে আসে, যে একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার এত ভাগের উপর, অর্ধেক বা 3/1 এই সমস্ত কোশ্চেন আমরা জাস্ট ভগ্নাংশটার হরের স্কোয়ার করব। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? অর্ধেক মানে কি হাফ, তাহলে হর কত? 2, 2-এর স্কোয়ার করেন 4 হচ্ছে অ্যান্সার, 4 গুণ। এটাও করে দেখেন, 1/3, তার মানে কি 3/1। এই হরের উপর স্কোয়ার করব, 9 গুণ। ভগ্নাংশটার হরের স্কোয়ার। এবার বেসিকটা বুঝাই, বেসিক জিনিসটা কি। একটা সরলরেখা নিলাম, মনে করেন, ধরেন আমি একটা সরলরেখা নিলাম এরকম 4 সেন্টিমিটার, তাহলে একটা বড় ক্ষেত্র বানাইলাম। তো এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 4-এর স্কোয়ারে কত হয়? 16। এখন এই বাহুটা আগে 4 নিয়েছিলাম সরলরেখাটা, এবার যদি অর্ধেক করি তাহলে কত হবে? 2, 2 নিয়ে আরেকটা বড় ক্ষেত্র বানাইলাম, তাহলে এই ক্ষেত্রফল কত হবে? 4। এখন এই ক্ষেত্রফলের কত গুণ? 4 গুণ। 16 কি 4-এর 4 গুণ, মানে এই বড়টার ক্ষেত্রফল হচ্ছে 16 আর ছোটটার ক্ষেত্রফল হচ্ছে 4, তাহলে বড়টার ক্ষেত্রফল ছোটটার ক্ষেত্রফলের 4 গুণ। মানে আমি 4 যে কোনো কিছু ধরে নিতে পারেন আপনি, এক্স ধরলেও হবে। মনে করেন আমি একটা বাহু দিলাম 4, সরলরেখা দিলাম 4 সেন্টিমিটার, তাহলে বড় ক্ষেত্র হবে এটা, ক্ষেত্রফল হবে 16। এখন 4-এর অর্ধেক মানে কি 2, এর ক্ষেত্রফল কত? 4, তাহলে এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের 4 গুণ। এটা বোঝেন। ধরেন আমি নিলাম 8 নিয়ে একটা হচ্ছে আমি বড় ক্ষেত্র বানাইলাম, তাহলে 8-এর স্কোয়ারে কত হবে? 64। এখন 8 সেন্টিমিটার নিচে 3/1 নিতে হবে আবার, তাহলে 8-এর 3/1 মানে 2, 2 কি, ধরো আমি 6 নিলাম, 8 কিন্তু 3/ভাগ না, 6 নিলাম। আমি 6 সেন্টিমিটার নিয়ে একটা বড় ক্ষেত্র বানাইলাম, তাহলে কত হবে? 36। আমি বেসিক নিয়মটা বলতেছি। তো 6-এর 3/1 মানে কি 2, 2 নিয়ে একটা ক্ষেত্র মানে বড় ক্ষেত্র বানাবো, তাহলে কত হবে? 4, 2 স্কোয়ার হয় 4। এর ক্ষেত্রফল 4, এর ক্ষেত্রফল হচ্ছে 36, তাহলে এটা মানে এই বড়টার ক্ষেত্রফল ছোটটার কত গুণ? 9 গুণ, 4 নং 36। এই যে গুণ বের করার জন্য বড়টাকে ছোটটা দ্বারা ভাগ করবেন, তাহলে বুঝতে পারবেন। আপনি এক্স ধরেও করতে পারেন চাইলে, এক্স ধরে করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এক্স ধরে করলেও হবে এই ম্যাথগুলো। তবে সরলরেখা দিলাম এক্স, প্রথমটা এক্স ধরে করাই দিই, তাহলে বড় ক্ষেত্রফলটা হবে কত? এক্স স্কোয়ার। এবার যদি অর্ধেক করি তাহলে x/2, এর ক্ষেত্রফল বড় ক্ষেত্রটা এরকম, এর ক্ষেত্রফল কত হবে? x²/4। এইটা হলো মূল বড় ক্ষেত্রটা, ছোট বড় ক্ষেত্র, তো কত গুণ? এটা জন্য ভাগ করতে হবে, এটা উল্টায় যাবে 4। তাহলে টেকনিকও দেখাইলাম, বেসিকও দেখাইলাম, মানে পুরো একটা সরলরেখা নিয়ে একটা বড় ক্ষেত্র বানাই, তার ক্ষেত্রফল বের করবেন। এই সরলরেখাটা অর্ধেক করতে বলে অর্ধেক করে বলে ক্ষেত্রফল বের করবেন। প্রথমটার ক্ষেত্রফলকে দুটো দ্বারা ভাগ করলে বুঝতে পারবেন কত গুণ। কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন।
না হলে আজকে এই পর্যন্তই।